সুপ্রসতী মন্ডলী, আসসালামু আলাইকুম। দেখছেন সুখী এবং গ্রামীণ হেলথ টেক নিবেদিত আমাদের নিয়মিত অনুষ্ঠান আমার ডাক্তার, যেখানে আমরা আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আসি। বিশেষজ্ঞ চিকিৎসক আমরা প্রশ্ন করি, তিনি আমাদের প্রশ্নের উত্তর দেন এবং একই সাথে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়গুলো আপনাদের অনেকের হয়তো জানা, অনেকের অজানা, অনেকের অচেনা। সুপ্রসতী মন্ডলী, আমি ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন উপস্থাপক হিসাবে আজকেও আসছি আপনাদের এখানে আমার ডাক্তার তৃতীয় পর্বে। আজকের অতিথি হিসাবে আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদিক স্যার, সহকারী অধ্যাপক, রিউমাটোলজি বিভাগ, রংপুর মেডিকেল কলেজ, রংপুর। আমরা আজকে কথা বলবো যে জিনিসটা আমরা সবসময় আলোচনা করি, যে জয়েন্টের ব্যথা এবং জয়েন্টের ব্যথা থেকে শুরু করে অনেক ধরনের ব্যথা আমাদের সবসময় অনেক প্রবলেম হয়। তো আজকে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে জয়েন্ট বাঁচাতে সময় মতো চিকিৎসা, রিউমাটয়েড আর্থ্রাইটিসের আধুনিক সমাধান। অর্থাৎ আজকে টোটাল ডিসকাশনে আমরা জানার চেষ্টা করব জয়েন্ট ব্যথা কি এবং কিভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে মুক্তি পাওয়া যায়, এবং কিভাবে আর্থ্রাইটিস থেকে শুরু করে বিভিন্ন আর্থ্রাইটিসের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা অনেক গুরুত্বপূর্ণ, এবং আসলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে ট্রিটমেন্ট করলে সমাধান পাওয়া যায় কিনা। তো অসংখ্য ধন্যবাদ অতিথি ডক্টর সাদিক স্যারকে আমাদের কাছে আসার জন্য এবং আমাদের আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। স্যার, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি আলামিন। আহ, তোমাকে এবং তোমার টিমকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আশা করি যে পরবর্তী সময়ে যতটুকু আমরা আলোচনা করব, জনসাধারণ কিছুটা হলেও উপকৃত হবেন আশা করছি। তুমি ভালো অসংখ্য আছো? ধন্যবাদ স্যার। জি, জি স্যার, ভালো আছি স্যার। আমরা সরাসরি একটু আলোচনা চলে যাই, যে স্যার প্রথম যে টপিকসটা নিয়ে আমরা কথা বলবো, যে সাধারণ মানুষ যেটা মনে করে যে আর্থ্রাইটিস, অনেকেই বলে যে আর্থ্রাইটিস হয়েছে, অনেকে বলে জয়েন্টের ব্যথা হয়েছে, অনেকে আবার বাত ব্যথা বলে। তো অনেক ধরনের ব্যথার এই মানে ডেফিনেশন গুলো আছে, এবং অনেকের কাছে বিষয়টা আসলে একটু পরিষ্কার না। আপনি কি একটু আমাদেরকে পরিষ্কার করবেন যে কখনো এটাকে আমরা আর্থ্রাইটিস বলছি, কখনো আমরা এটাকে বিভিন্ন ধরনের ব্যথার এই যে ধরনটা, এটিকে একটু আমাদেরকে পরিষ্কার করে বলবেন সাধারণ মানুষদের জন্য। আচ্ছা, ধন্যবাদ। আসলে খুব আহ, চমৎকার একটি প্রশ্ন করেছো। এটি সবারই একটা কমন প্রশ্ন আসলে। প্রথমে যদি বলি যে বাত বিষয়টা কি, হ্যাঁ, বাত বিষয় বলতে আমরা বা বাতের যে ব্যথা, এটা বলতে আমরা বুঝি আহ, আমাদের শরীরের যে গিরাগুলো আছে, গিরা গিরার চারপাশের যে বিভিন্ন ধরনের আহ, জানো যে সফট টিস্যু কিছু আছে, যেমন লিগামেন্ট, টেন্ডন, এবং আমাদের শরীরে যে মাংসপেশি আছে, এগুলোর যদি কোনো ধরনের ব্যথা, ফুলে যাওয়া কিংবা আড়ষ্ট ভাব, এই তিনটা বিষয়, এটা যদি আঘাতজনিত কারণ ছাড়া হয়ে থাকে, তখনই এই ব্যথাগুলোকে আমরা বলি আসলে বাতের ব্যথা। তো অনেকের তো আঘাতজনিত কারণে ব্যথা হতে পারে, যেমন একটা জায়গায় ফ্র্যাকচার হলো, তো সেটার জন্য আমরা একজন অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাই। তো এই আঘাতজনিত কারণ ছাড়া যে ব্যথাগুলো হয়ে থাকে, এই ব্যথাগুলিকে আমরা বলি যে আর্থ্রাইটিক পেইন, আর্থ্রাইটিস বা বাত ব্যথা। এবং এই বাত ব্যথার জন্য আহ, যারা স্পেশালি ডিজিগনেটেড ফর ট্রিটমেন্ট, তারা হচ্ছেন রিউমাটোলজিস্ট। এখন এই বাত নিয়ে অনেক ধরনের বাত আছে। আমরা আসলে শুধু বলি যে ব্যথা নিয়ে, কিন্তু ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখন পর্যন্ত 600-র অধিক আহ, বাত ওনারা এ পর্যন্ত খুঁজে পেয়েছেন। তো তার মধ্যে আজকে তুমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছ, সেটা হলো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা এটাকে বাংলায় আমরা অনেক সময় গিটে বাত বলে থাকি। এবং এটা হচ্ছে যে খুব কমন একটা বাত, অন্তত আমাদের বাংলাদেশে। অন্য দেশের চেয়ে বাংলাদেশে এই মুহূর্তে মোটামুটি প্রায় 30 লাখের বেশি মানুষ আসলে এই বাত রোগে ভুগছেন। তো এটাই হলো যে দেখো, এটা শোনো, এটা তোমার বড় কাজে হেডিং লাগবে। একটা তোমার কিন্তু বাতে। যেমন ওই যে জয়েন্ট ফুলে গেছে, এটা কিন্তু আর যদি তোমার বলতে চাও বাতের যে আসলে মধ্যে, বাত কেন হচ্ছে, বুঝছো? সেক্ষেত্রে বলি যে বাতের আসলে বিভিন্ন কারণে বাত হয়ে থাকে। তবে এটার সাথে সবসময় হচ্ছে আমাদের শরীরের একটা ইমিউনিটি, এই বিষয়টা জড়িত। অটো ইমিউন এই প্রসঙ্গটা এ, বাতের সাথে জড়িত আর কি। এছাড়া অন্য কারণগুলো জড়িত। তবে আমরা সময় অনেক সময় এই কমন যে বাতগুলো, এর পিছনে আসলে আমাদের এই ইমিউন সিস্টেমটাই হচ্ছে বেশি করে জড়িত আর কি। স্যার, আপনি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছেন, যে ইমিউন সিস্টেমের কথা বলেছেন, এবং আপনি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কথা বলেছেন। স্যার, রিউমাটয়েড আর্থ্রাইটিস এটিকে বাংলায় কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে এটাকে আমি রিউমাটয়েড আর্থ্রাইটিস বলছি? ধন্যবাদ। আসলে হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছো। প্রথমত হলো যে এই যে ব্যথার কথা প্রথমে বললাম যে আমার বিভিন্ন গিরায় ব্যথা হচ্ছে, মাংসপেশিতে ব্যথা হচ্ছে। তো এখন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসটা আমরা একজন মানুষের ক্ষেত্রে তখনই সন্দেহ করি
কেউ যদি একজন এসে আমাকে বলে যে ওনার ব্যথা, আমরা প্রথমে জিজ্ঞেস করি যে ব্যথাগুলো আপনার কোথায় হচ্ছে। তো সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের ব্যথাটা হয়ে থাকে হাতের যে ছোট গিরাগুলো আছে। আমি বলছি যে সাধারণত মানে সবচেয়ে কমন যে গিরাগুলো আক্রান্ত হয় সেগুলো হাতের ছোট ছোট গিরাগুলো। এছাড়াও হাতের আমাদের যে কবজি যেটা আছে, কবজি আক্রান্ত হতে পারে, কনুই, এবং কি হচ্ছে আমার হাঁটুও। তো এগুলোতে যে তিনটা বিষয় বললাম, যে ব্যথা, ফুলে যাওয়া, আড়ষ্টভাব। আড়ষ্টভাবটা এমন হয় যে উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন তখন ওনার মনে হবে যে উনি হাতটা ঠিক মতো মুঠা করতে পারছেন না। এবং এটা ক্ষেত্র বিশেষে অনেক সময় দেখা যায় যে 1-2 ঘন্টা পর্যন্ত এটা পারসিস্ট করে। এবং তারপর উনি যখন আস্তে আস্তে কাজ করছেন তখন আস্তে আস্তে ওনার আড়ষ্ট ভাবটা ছুটছে। তো এই যখন একজন বয়সের কথা যদি বলি, এটা হচ্ছে যে মধ্যবয়স্ক মানুষরা সাধারণত বেশি করে আক্রান্ত হন এবং সাধারণত মহিলারা বেশি আক্রান্ত হন। তো একজন মধ্যবয়স্ক মহিলা, উনি নিয়ে আসলেন ওনার হাতের গিরাগুলো এবং সাধারণত 2 হাত একইভাবে আক্রান্ত হলো। এবং সকালবেলা উনি ঘুম থেকে ওঠার পরে দেখেন যে হাত মুঠা করতে কষ্ট হচ্ছে, এটা 1 ঘন্টার বেশি সময় ধরে থাকছে। এবং এটা ডিউরেশন যদি মোটামুটি আমরা 6 সপ্তাহের বেশি পাই, তখন আমরা একটা ধারণা করি যে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস নামক এই বাতটি হয়ে থাকার সম্ভাবনা থাকে। এরপরে আমরা আনুষঙ্গিক কিছু পরীক্ষা নিরীক্ষাতে যাই। এখন ওনার যে শুধু আসলে গিরার ব্যথা বা এই ফোলা আড়ষ্টভাব নিয়ে আসবে এমনটা না, এর পাশাপাশি এই রোগীগুলো আমাদের কাছে ওনাদের আরো কিছু উপসর্গ থাকে। যেমন ওনাদের একটা হচ্ছে সবসময় একজন বিষণ্ণ ভাব ওনারা থাকে, যেহেতু এটা হচ্ছে অনেকদিন ধরে উনি হয়তো ব্যথায় ভুগে থাকেন। এরপরে সহজে উনি মনে হয় যে সবসময় একটা দুর্বল অনুভূতি হয়, যেটাকে ইংরেজিতে আমরা বলি যে ফ্যাটিক, একটা ফ্যাটিক থাকে। এছাড়াও মাংসপেশির ব্যথাগুলো থাকে। তো সাধারণত গিরা ব্যথার পাশাপাশি এ ধরনের কিছু উপসর্গ নিয়েও কিন্তু ওনারা আসেন। এবং মহিলাদের ক্ষেত্রে আরেকটা কমন উপসর্গ ওনারা বলেন যে মাঝে মাঝে ওনাদের গায়ে একটু জ্বর জ্বর ভাব থাকে, মানে হয়তো ওনারা বলেন যে যখন আমার ব্যথাগুলো বেড়ে যাচ্ছে সাথে আমার একটু জ্বর জ্বর অনুভূতি আসছে। এই উপসর্গগুলো নিয়েও ওনা আমাদের কাছে আসেন এবং তখন আমরা সন্দেহ করি যে উনি হয়তো এই রিউমাটয়েড আর্থ্রাইটিস নামক রোগে ভুগছেন। স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমরা এর মধ্যে জানতে পেরেছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে কাদের হয় এবং কোন ধরনের মানুষের হয় এবং কি কি উপসর্গ নিয়ে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর রোগীরা ভোগেন। স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে আমাদের শরীরে তো অনেকগুলো জয়েন্ট, তো কোন কোন জয়েন্ট গুলো আসলে আক্রান্ত হয় এবং কোন জয়েন্ট গুলো আসলে সবচেয়ে বেশি ভালনারেবল রিউমাটয়েড আর্থ্রাইটিস? হ্যাঁ, ধন্যবাদ। খুব চমৎকার একটা প্রশ্ন করেছো। সাধারণত আমাদের তো শরীরে অনেকগুলো গিরাই আছে এবং এজন্য আমরা একটা যেটাকে বলে যে খুব একটা প্রোডর্মা আমরা একটা ফলো করি, যে রোগীরা সাধারণত ওনাদের হাতের আমাদের দেখবে যে অনেকগুলো ছোট ছোট গিরা আছে। তো হ্যান্ড জয়েন্ট, এই হাতের যে গিরাগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে একটু দূরবর্তী যে গিরা, যেটাকে আমরা বলি ডিআইপি জয়েন্ট, এটা সাধারণত কম আক্রান্ত হয়। কমনলি যেটা এফেক্টেড হয় সেটা হলো যে হাতের এই এমসিপি জয়েন্ট বলি আমরা। এমসিপি জয়েন্ট মানে হচ্ছে যে এই গিরাগুলো, হ্যাঁ। তারপর এটাকে আমরা বলি পিআইপি জয়েন্ট। তো এই গিরাগুলো দেখা যায় যে সবচেয়ে বেশি ওনার আক্রান্ত হয় এবং এই গিরাগুলো ব্যথার সাথে সাথে এই গিরাগুলো ফুলে যায়। এবং এটা সাধারণত আমার 2 হাতে একই সাথে হয়, এটাকে আমরা বলি সিমেট্রিক পলিআর্থ্রাইটিস বলি। আর তার সাথে কবজি, আমার কনুই, আমার যে কাঁধ আছে শোল্ডার জয়েন্ট, নি জয়েন্ট, এগুলো হলো কমনলি ইনভলভমেন্ট হয় সবচেয়ে কমন। এর বাইরেও কিন্তু পায়ের যে ছোট গিরাগুলো আছে, পায়ের আঙ্গুলের গিরাগুলো, সেগুলোতেও কিন্তু ব্যথা নিয়ে রোগীরা আসতে পারেন। তবে এর বাইরেও এইটা হচ্ছে যে খুবই কমন প্রেজেন্টেশন। অনেক সময় আমাদের অ্যাটিপিক্যাল কিছু প্রেজেন্টেশন থাকতে পারে, যেমন দেখা গেল যে শুধু হাঁটুতে ব্যথা নিয়ে এসেছেন বা শুধু হচ্ছে হাতের একটা পাশের কোনো গিরায় ব্যথা নিয়ে এসেছেন। এসব ধরনের উপসর্গ নিয়েও রোগীরা আসেন, তবে এগুলো তুলনামূলক কম। 2 হাতের ছোট গিরা একই সাথে আক্রান্ত হয়, এই ধরনের উপসর্গ, এই ধরনের উপস্থাপনাগুলোই সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিসে বেশি হয়ে থাকে। স্যার, আরেকটা গুরুত্বপূর্ণ কমপ্লেন্ট রোগীরা অনেক সময় করে যে সকালের দিকে দীর্ঘ সময়ে তার জয়েন্ট গুলো শক্ত হয়ে থাকা। স্যার, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে কি এটি খুব গুরুত্বপূর্ণ যে সকালে যখন ঘুম থেকে ওঠে তখন আসলে জয়েন্ট গুলো শক্ত হয়ে যাওয়া, এই ব্যাপারে একটু বলবেন আমাদেরকে? হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আহ, শরীরের যে গিরাগুলো আছে, বিশেষ করে হ্যান্ড জয়েন্ট,
এগুলো শক্ত হয়ে যাওয়া বা এগুলো একটু আড়ষ্ট ভাব আসা। আড়ষ্ট ভাব বলতে রোগীরা, যেটা আমাদের উত্তরবঙ্গের ভাষায় ওনারা অনেক সময় বলে থাকেন যে গিরাগুলো জ্যাম লেগে আছে। তো এই আড়ষ্ট ভাবটা দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠলে বা একটা লম্বা সময় উনি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছেন, তখন দেখা গেল যে ওনার এই গিরাগুলো উনি সহজে হাঁটু মানে মুঠো করতে পারছেন না, বা এই মুঠোটা ওনার করতে খুব কষ্ট হচ্ছে। এবং সেটা ধীরে ধীরে ক্ষেত্র বিশেষে 1 থেকে 2 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যেতে পারে এই আড়ষ্ট ভাবটা কাটিয়ে উঠতে। এবং সাধারণত অ্যাক্টিভিটির সাথে সাথে এই আড়ষ্ট ভাবটা কেটে যায়। তো যদি এটা 30 মিনিটের কমেই হয়ে যায় বা অনেকের 10 থেকে 15 মিনিটে হয়ে যায়, সেটাকে আমরা আসলে অতটা আমলে নেই না। কিন্তু কারো যদি উনি যদি বলেন যে এই ব্যথার সাথে ওনার আড়ষ্ট ভাবটা দিনের সকালবেলা ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা বা তার বেশি সময় ধরে থাকছে, তখন আমরা চিন্তা করি যে এটা হচ্ছে ওনার একটা রিউমেটয়েড আর্থ্রাইটিসের উপসর্গ হতে পারে, বা ওনাকে যে আমরা আর্থ্রাইটিস চিন্তা করছি, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, এটা হওয়ার সম্ভাবনা আমরা তখন চিন্তা করি। স্যার, কখন আমরা আসলে রোগীকে বলবো যে আপনি ডাক্তারের কাছে যান বা আপনি হাসপাতালে যান? মানে কোন সময়টায় রোগীর মনে হবে যে কখন ব্যথাটা, মানে কি ধরনের ব্যথা হলে তার ডাক্তারের কাছে দেখানো প্রয়োজন, বা কি হলে সে বুঝবে যে আমার এখনই ডাক্তারের বা চিকিৎসকের কাছে শরণাপন্ন হওয়া উচিত? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো যে এই ধরনের ব্যথা যদি খুব শর্ট লিমিটেড হয়, যে উনি সাধারণত সবাই যেটা করে, যেরকম ব্যথা হলে সাধারণত পাশের কারো কাছ থেকে কিছু ওষুধ নিয়ে উনি খেলেন, ব্যথা কমে গেল। কিন্তু যদি হয় যে ওনার এই আড়ষ্ট ভাব, এই ব্যথা ফোলাগুলো 6 সপ্তাহ, মানে 1.5 মাস বা তার বেশি সময় ধরে চলছে, তখন ওনাকে দেরি না করে আসলে খুব দ্রুতই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসা উচিত। কেন আসা উচিত বলি, আহ অনেকেই হচ্ছে শুধু ব্যথার ওষুধ খেয়ে খেয়ে উনি ব্যথাটাকে দমিয়ে রাখতে চান, যে ব্যথা হলো হয়তো একটু ব্যথার ওষুধ খেলেন, ব্যথা ভালো হয়ে গেল। তো এটাতে সমস্যা যেটা হয় যে এই ধরনের রোগীগুলো, আমি আবারও বলি যে রিউমেটয়েড আর্থ্রাইটিস হচ্ছে যেটা বলেছিলাম, বাংলাদেশে প্রায় 30 লাখের বেশি মানুষ হচ্ছে এই রোগে ভুগছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই রোগের যদি চিকিৎসা না করা হয়, সঠিক যে চিকিৎসাটা, তাহলে দেখা যায় যে মানে একজন মানুষ ওনার জীবনটা একটা সময় গিয়ে এই হাতের গিরাগুলো বেঁকে গিয়ে আহ, দেখা যাবে যে উনি হাত ঠিক মতো মুট করতে পারছেন না, ওনার কবজিটা উনি ঠিক মতো বাঁকা করতে পারছেন না। তো একটা সময় গিয়ে দেখা যায় যে ওনারা ডিসেবলড হয়ে যান, হাতের যে কাজগুলো উনি করতে পারতেন সেগুলো করতে পারতেন না। তো এগুলো তাদেরই বেশি হয়, এই হাতের ডিফর্মিটি গুলো তাদেরই বেশি হয় যারা সঠিক সময়ে ডাক্তারের কাছে যান না। আমরা বলি যে ডিলেড ডায়াগনোসিস অ্যান্ড ডিলেড ইনিশিয়েশন অফ ট্রিটমেন্ট, মানে আমার রোগটা ধরতে দেরি হলো এবং রোগের যে সঠিক চিকিৎসাটা আমি সেটা শুরু করতে দেরি করলাম। এগুলো হলো একজন মানুষের হাতের গিরা নষ্ট হওয়ার অন্যতম কারণ। সুতরাং যখনই কারো এরকম মনে হবে যে টিপিক্যাল ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, মানে হচ্ছে ওনার এই গিরাগুলো, হাতের গিরাগুলো ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, সকালে আড়ষ্ট ভাব থাকছে এবং এটা মোটামুটি 1.5 মাসের বেশি সময় ধরে থাকছে, তখন ওনারা আসলে দেরি না করে খুব দ্রুতই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। স্যার, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে রিমাটয়েড আর্থ্রাইটিস হলে যদি লেট ডায়াগনোসিস হয় তাহলে তার কমপ্লিকেশন গুলো বা তার ক্ষতির পরিমাণগুলো আসলে অনেক বেড়ে যায়। তাহলে কি ধরনের ক্ষতি হতে পারে যে একজন মানুষ রিমাটয়েড আর্থ্রাইটিস তার হলো, তার ডায়াগনোসিস ডিলেড হলো, তার ট্রিটমেন্ট ডিলেড হলো, তাহলে তার শরীরের কোন কোন জায়গায় কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? হ্যাঁ, এটাই যেমন আগের ইয়েতে বললাম যে আসলে একজন মানুষকে ডিসেবল বা অকর্মণ্য করে দেওয়ার জন্য এই রোগটি যথেষ্ট, যদি না এই রোগটির সঠিক চিকিৎসা করা হয়। তো কি ধরনের ডিফর্মিটি হয় সেগুলো যদি বলি, যে হাতের মধ্যে হাতের আঙ্গুলগুলো বেঁকে যায়, বেঁকে গিয়ে আমরা একটা ডিফর্মিটি বলি যে সোয়ান নেক ডিফর্মিটি, মানে হাঁসের গলার মতো আঙ্গুলগুলো বেঁকে গিয়ে এরকম একটা পজিশন নেয়। তারপর ওনার যে কোনো কবজিটা আছে, কবজিটাকে আমরা বলি যে ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি, অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু আমাদের গিরাগুলো এমন ভাবেই তৈরি করেছেন, আমরা এমন ভাবেই নড়াচড়া করি যাতে আমি আমার নিজের কাজগুলো করতে পারি। তো একজন মানুষের কবজিটা যদি উনি ভাঁজ করতে না পারেন, উনি যে নিজের শার্টের বোতামটা লাগাবেন সেটা সম্ভব হয় না। ওনার কোনোইটা যদি হচ্ছে ফিক্সড ফ্লেকশন ডিফর্মিটি হয়ে যায়, যে উনি যে পরিমাণে সোজা করা উচিত বা যে পরিমাণে ভাঁজ করা উচিত উনি পারছেন না, তখন দেখা যাবে যে ধীরে ধীরে এই গিরাগুলো দিয়ে উনি যে কাজটা করতেন সে কাজগুলো করতে পারবেন না। এটা তো গেল আসলে হচ্ছে তোমার গিরার ব্যাপার। আরো যদি আলাদা করে বলি, ধরো একজন মানুষের আহ চোখের সমস্যা হতে পারে, দেখা গেল যে ওনার চোখ ব্লাইন্ড হয়ে যেতে পারে, অন্ধ হয়ে যেতে পারে উনি,
দ্বিতীয়ত হলো যে আমাদের নার্ভ গুলোকে ধরে, আমরা বলি যে আরএ ভাস্কুলাইটিস, মানে হচ্ছে যে ভেসেল গুলো, রক্তনালীগুলোকে ধরে বিভিন্ন জায়গায় ঘায়ের ক্ষত করতে পারে, আঙ্গুলে ক্ষত হতে পারে, একটা সময় আঙ্গুল কেটে ফেলতে হতে পারে। এরপর যদি আমরা বলি যে ফুসফুসের কথা, ফুসফুসে দেখা যায় যে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ নামে একটা অসুখ হয়, যেটাতে হচ্ছে যে দীর্ঘ সময় ধরে উনি দেখা যায় যে শুকনো কাশি নিয়ে ভোগেন, এবং ধীরে ধীরে ওনার শ্বাস নেয়ার ক্ষমতাটা এটা কমে আসে। তো এগুলো হচ্ছে যে লং টার্ম সিকুয়েলি। এছাড়াও হচ্ছে হার্টের সমস্যা হতে পারে। তো বিভিন্ন জায়গায় কিন্তু এটা একটা সময় গিয়ে এফেক্ট করতে পারে যদি না আমি এই রোগটাকে সঠিকভাবে চিকিৎসাটা করতে পারি। স্যার, চিকিৎসার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি মেনশন করেছেন যে রোগীকে ডায়াগনোসিস করা। তাহলে এই ধরনের রোগীকে আমরা কি কি ইনভেস্টিগেশন গুলো দেই, এবং এই ইনভেস্টিগেশন গুলো যদি একটু আমাদেরকে জানাতেন। আহ, আসলে রোগ ধরতে গেলে পরীক্ষা নিরীক্ষার আসলে কোনো বিকল্প নাই, আমাদের বাধ্য হয়ে অনেকগুলো পরীক্ষা করতে হয়। তো একজন রোগীর যখন উপসর্গ দেখে আমার কাছে মনে হয় যে রোগীটা রিউমাটয়েড আর্থ্রাইটিস ওনার থাকতে পারে, পরের যে কাজটা হয় আমাদের আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। And পরীক্ষা নিরীক্ষার কিছু পার্ট, প্রথম পার্ট হচ্ছে যে রোগটা প্রথমে কনফিডেন্টলি নিশ্চিত করা যে ওনার আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে। আর কিছু আমরা পরীক্ষা নিরীক্ষা করেই, যেগুলো হচ্ছে যে আমি যে ওষুধগুলো শুরু করব, সেই ওষুধগুলো শুরু করার আগে ওনার লিভারটা কেমন আছে, ওনার কিডনির অবস্থা কেমন, ওনার শরীরে কোনো লুকায়িত জীবাণু আছে কিনা, ওনার ফুসফুসটা কেমন আছে, এই বিষয়গুলো দেখার জন্য আমরা আগাম কিছু পরীক্ষা করিনি। তো পরীক্ষার প্রথমে যেটা বললাম যে রোগ ধরার জন্য আমাদের কিছু রক্তের পরীক্ষা করতে হয়। তার মধ্যে আমরা একটা বলি যে রিউমাটয়েড ফ্যাক্টর, আর একটা হচ্ছে অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি। এই দুটো অটো অ্যান্টিবডি আগে আমাদের চেক করে দেখতে হয়, এবং তার সাথে আমরা লিভার দেখার জন্য যেমন এইচজিপিটি, কিডনির জন্য সাম ক্রিয়েটিনিন, ওনার কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা একটা করতে বলি, চেস্ট এক্সরে করতে বলি, এগুলো রুটিন হিসেবে করতে বলি। এবং এর সাথে আমরা কিন্তু পেশেন্টের কিছু কোমরবিডিটি দেখি, যে উনি অন্য কোনো রোগে ভুগছেন কিনা। যেমন এসব রোগীদের হচ্ছে কনকমিটেন্টলি হচ্ছে উনি হয়তো ডায়াবেটিক পেশেন্ট হতে পারেন, ওনার হাইপার টেনশন থাকতে পারে, কারণ এই সবগুলোই কিন্তু আমি যে ওনাকে বাতের চিকিৎসাটা শুরু করব সেগুলোর উপর একটা এফেক্ট ফেলবে। তো এইগুলো হচ্ছে আমাদের বেস লাইনে আমাদের কিছু ইনভেস্টিগেশন করে ফেলতে হয় একজন পেশেন্টের। তো যখন আমি মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে ওনার হচ্ছে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস নামক অসুখটি আছে, তারপরে হচ্ছে আমরা চিকিৎসা শুরুর দিকে যাই। কিন্তু বেসলাইনে হচ্ছে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা আগে করে ফেলতে হয় আর কি। স্যার, আপনি পরীক্ষা নিরীক্ষা করার সময় যেহেতু আসছেন, যে আমরা দেখি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেটা করে যে তার যখনই কোনো ব্যথা হয় সে ব্যথানাশক ঔষধ দিয়ে শুরু করে, যে সে হয়তো ডায়াগনোসিস করতে পারে না। এবং বাংলাদেশে নর্মালি যেটা হয়, এখানে আমার অনেকেই আমরা ফার্মেসি থেকে জয়েন করেছেন, সো আমাদের যেটা প্ল্যান যে সুখী সেবা কেন্দ্র, যে প্রত্যেকটা ফার্মেসিকে ডিজিটাল প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে কনভার্ট করা, যেখানে অ্যাটলিস্ট রোগী তার ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে যাতে আমাদের রিমোট টেলি হেলথ কনসালটেশনটা নেয়। কারণ আমরা দেখেছি যে অনেক রোগী আছে যারা প্রতিনিয়ত প্রচুর ব্যথানাশক ওষুধগুলো খাচ্ছে, অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এখন ব্যথানাশক ওষুধটাও কিন্তু একটা এপিডেমিক আকার ধারণ করেছে। তো স্যার, এই যে ব্যথানাশক ওষুধগুলো তারা খাচ্ছে বা নিচ্ছে, তো রিউমাটয়েড আর্থ্রাইটিস ক্ষেত্রে ডাক্তারকে না দেখিয়ে এই ব্যথানাশক ওষুধগুলো খেলে তার শরীরের কি ধরনের পরিণতি হতে পারে? স্বল্প সাময়িক হয়তো সে রিলিফ পাচ্ছে, কিন্তু আলটিমেটলি তার পরিণতিটা আসলে কি হতে পারে ব্যথানাশক ওষুধের জন্য? হ্যাঁ, ধন্যবাদ। আসলে খুব চমৎকার এবং এটা খুবই বাস্তবসম্মত একটা প্রশ্ন করেছো। রোগীরা আসলে এরকমই করেন। প্রথমে যেটা তোমাকে বলেছিলাম যে আসলে রোগীরা কি করেন, ওনারা ব্যথার ওষুধ খেয়ে মনে করেন যে ব্যথা কমে গেল, ভালো আছে। কিন্তু আসলে আমাদের দেখতে হয় একজন রোগীর ব্যথানাশক ওষুধ কিন্তু আমরা এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের শুরুতে দিয়ে থাকি। তো সেই ওষুধগুলো হচ্ছে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য চালিয়ে থাকি, এবং ওই যে বললাম যে পরীক্ষা কিছু করে নিই বেস লাইনে, কারণ আমার দেখতে হয় যে ওনার এই ব্যথার যে ওষুধটা আমি দেবো উনি কোনটার জন্য সুইটেবল। তো ওনারা যদি এই ধরনের কোনো সতর্কতামূলক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যদি দীর্ঘ সময় ধরে এরকম ব্যথার ওষুধ খেয়ে থাকেন, তাহলে দেখা যায় যে এই ব্যথার ওষুধগুলো থেকে একটা সময় ওনাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমন কিডনির সমস্যা, সবাই বলে থাকেন যে আসলে ব্যথার ওষুধ লম্বা সময় খেলে কিডনির সমস্যা হতে পারে। যদিও কিডনি ক্রনিক কিডনি ডিজিজ বা অন্য কিডনির সমস্যাগুলো করার জন্য বেশি পরিমাণে দায়ী থাকে ডায়াবেটিস, হাইপারটেনশন, এই এগুলো, মানে ব্যথার ওষুধ থেকে কিডনির সমস্যা হতে পারে। তো সে কারণেই আমরা আসলে প্রথমেই দেখে নিই যে ওনাকে কোন ধরনের ব্যথার ওষুধটা দিলে ওনার কিডনির সমস্যাটা আমরা কম করব, বা কিডনির সমস্যাটা আসলে ওনার একটু আমরা নিরাপত্তার সাথে ওনাকে ব্যথার ওষুধগুলো আমরা দিতে পারবো।
তো এই কারণে হচ্ছে বেস লাইনে ইনভেস্টিগেশনটা দরকারি। আর যারা ওই ফার্মেসি থেকে কিছুদিনের জন্য অল্প সময়ের জন্য ব্যথার ওষুধ নিয়ে খান বা একটা লম্বা সময় ধরে খাচ্ছেন, ওনারা একটা সময় গিয়ে দেখা যায় যে কিডনির আহ কিছু অ্যাকুট কিডনি ইনজুরি নিয়ে ওনারা চলে আসে, এবং অনেকে অনেক লম্বা সময় খেয়ে একটা সময় দেখা যায় যে ক্রনিক কিডনি ডিজিজও বাঁধিয়েছেন, এমন সমস্যা নিয়ে রোগীরা অনেক সময় আসেন। তো যে কারণে আসলে আমরা বলবো যে রোগীদেরকে আমরা পরামর্শ দিই যে সবসময় হচ্ছে এই ব্যথার বড়িটা অন্তত খাওয়ার আগে আপনার কিডনি এবং কিডনি শুধু নয়, আমার ইন্টেস্টাইন এবং আমার কার্ডিয়াক মানে হার্টের সমস্যাও কিন্তু হতে পারে এখান থেকে। সুতরাং এই বিষয়গুলো আমাদের আগে দেখে নিতে হয় যে উনি কেমন আছে, এগুলো এগুলো দেখার পরেই আসলে ব্যথার ওষুধ যেটা ওনার জন্য সুইটেবল সেটাই আমরা খেতে বলি। এবং আমরা ক্ষেত্র বিশেষে বলি যে আপনারা ব্যথার ওষুধটা খেলেও পারতপক্ষে আমরা একটু শর্ট ডিউরেশন মানে অল্প সময়ের জন্য দিয়ে থাকি। যদি সেরকম ওনার প্রয়োজন পড়ে যে প্রচন্ড ব্যথা, উনি সহসাই আসতে পারছেন না, তো সেসব ক্ষেত্রে খুব শর্ট ডিউরেশন 3 থেকে 5 দিন এরকম খেয়ে ওনার যত দ্রুত সম্ভব আসলে নিকটস্থ এমবিবিএস একজন চিকিৎসক অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে আসলে দেখা করা। স্যার, আপনি একটা গুরুত্বপূর্ণ এখানে ডিসকাশন নিয়ে এসেছেন যে তাদেরকে আমরা একটা শর্ট টার্মে ট্রিটমেন্ট করে দেন, আমরা তাকে লং টার্মে একটা প্ল্যান করে যদি তিনি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ডায়াগনোসিস হন। তো স্যার, আমাদের হাইপারটেনশন এবং ডায়াবেটিস নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে তো আমরা লাইফ লং তাকে মেডিসিন আমরা তাকে দেই তাকে কন্ট্রোল করার জন্য। রিউমাটয়েড আর্থ্রাইটিসের একটা পেশেন্ট যদি ডায়াগনোস হয়, তাহলে সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কি? তাকে কি সারা জীবন ওষুধ খেতে হবে, যদি বা নাকি খেতে হবে না? তাহলে সেক্ষেত্রে তাকে তার পরামর্শটা কি, যে সে কিভাবে ওষুধগুলো খাবে বা তার লাইফ লং সে কিভাবে এই ওষুধগুলো নিয়ে সার্ভাইভ করবে? আচ্ছা, ডায়াগনোসিস হয়ে গেলে আসলে পরের প্রসঙ্গই হচ্ছে চিকিৎসা আমরা কি করব। তো এই দীর্ঘমেয়াদী যে অসুখগুলো, ডায়াবেটিস হাইপারটেনশন কথা যেমন বললাম, সেরকমই রিউমাটয়েড আর্থ্রাইটিসটাও কিন্তু হচ্ছে দীর্ঘমেয়াদী অসুখ। তো এসব ক্ষেত্রে এই অসুখের ক্ষেত্রে প্রধান চিকিৎসা প্রথমেই হচ্ছে পেশেন্ট এডুকেশন। ওষুধে জাগ করার আগেই আমাদের আসলে পেশেন্ট এডুকেশন বা পেশেন্টকে, রোগীকে আমাদের এই ওনার রোগটা সম্পর্কে ওয়াকিবহাল করা, ওনাকে পূর্ণমাত্রায় জানানো যে ওনার আসলে কি রোগটা হয়েছে, রোগটা কিভাবে হলো, এই রোগের হচ্ছে ওষুধ আমার হাতে কি কি আছে, যদি উনি সঠিক চিকিৎসাটা না করেন তাহলে ওনার সমস্যাগুলো কি হতে পারে। তো প্রথমবার যখন একজন রোগী রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোস হয়ে আসেন, তখন কিন্তু ওনাকে একটু সময় দিয়ে আমাদের এই কথাগুলো জানানো দরকার। তো প্রথমবার আমাদের প্রথম কথাই হলো যে পেশেন্ট এডুকেশন করে নেওয়া। দ্বিতীয়ত হচ্ছে এই পেশেন্ট এডুকেশনের মধ্যে যে শুধু পেশেন্টকে ওয়াকিবহাল করা, ওনার রোগ সম্পর্কে জানানো সেটাও না, এর বাইরেও হচ্ছে যে ওনার কিছু দৈনন্দিন যেটাকে আমরা বলি যে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, যে ওনাকে হচ্ছে সবসময় একটু অ্যাক্টিভ থাকতে আমরা বলি। অ্যাক্টিভ মানে হচ্ছে উনি যেন একটু সবসময় কর্মঠ থাকেন। সমস্যাটা হচ্ছে যে যেহেতু গিরাগুলোতে ব্যথা থাকে, হয়তো হাঁটুতে ব্যথা হলো বা কনুই বা কবজিতে ব্যথাগুলো হচ্ছে, এটার জন্য হয়তো ওনার হাঁটা চলা একটুখানি কমে যায়। কিন্তু এটা আবার যেটা করে, আবার একটা ভিসিয়াস সার্কেলের মতো, উনি যতই ইনঅ্যাক্টিভ থাকেন ততই দেখা যায় যে মাংসপেশিগুলো ওনার আস্তে আস্তে আবার শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা গিরাগুলো আস্তে আস্তে হচ্ছে স্টিফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমরা রোগীদের বলি যে আপনি কষ্ট করে হলেও আপনি একটু অ্যাক্টিভ থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ওনাদেরকে আমরা বলি যে আপনারা একটা ডায়েট খাবেন, যে ডায়েটটা হচ্ছে হেলদি। রোগীদের কিন্তু একটা কমন প্রশ্ন থাকে যে আমি কি খাবো, যেমন ডায়াবেটিস বা হাই প্রেশারের রোগীদের কিন্তু আমরা একটা খাবারের ব্যাপারে বলে দিই। তো এরকম বাতের রোগীরা ওনারা জানতে চান যে আমাদের খাবারের মধ্যে কি কি পরিবর্তন আনতে হবে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের ক্ষেত্রে আমাদের উপদেশ থাকে যে ওনারা যেন স্বাভাবিক যে খাবার, মানে আমরা যদি সুষম খাদ্য যেটা, সেটাই গ্রহণ করবে। তবে ফ্যাটি ফুড মানে যেগুলো আনহেলদি, এই খাবারগুলো ওনারা হচ্ছে অ্যাভয়েড করবে। এর কারণটা হচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদের কিন্তু এই হার্ট মানে হচ্ছে কার্ডিয়াক কমপ্লেন গুলো হওয়ার ঝুঁকি একটু বেশি থাকে। ওনাদের চর্বি রক্ত নালী যেগুলো আছে সেগুলোতে চর্বি জমার ঝুঁকি বেশি থাকে, যে কারণে আমরা বলি যে আপনারা হচ্ছে চর্বি জাতীয় খাবারটা অ্যাভয়েড করবেন, যেটা আসলে সকল সুস্থ মানুষেরই করা উচিত। এবং যেটা প্রথমে বলেছি যে ওনাকে অ্যাক্টিভ থাকা। তৃতীয় কথা হচ্ছে যে নিয়মিত একটুখানি যেটা আমরা বলি যে হাঁটা বা দৌড়ানো, যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যেন ওনারা থাকেন। এবং তারপর হচ্ছে যে আমরা রোগীদেরকে কিছু ভ্যাকসিনের উপদেশ দিই। ভ্যাকসিন বলতে হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা, যেগুলো হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন, আমরা তো ছোটবেলায় কিছু টিকা নিয়েছি। এই বাত রোগগুলোতেও আমরা রোগীদেরকে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, হেপাটাইটিস বি, এই জাতীয় ভ্যাকসিনেশন গুলো নিয়ে নিতে বলি। তারপরে আসে হচ্ছে ব্যথার ওষুধ।
এখন ব্যথার ওষুধগুলো আমরা যেটা বললাম যে একটা ব্যথা ওষুধ দেওয়ার আগে আমরা রোগীদের দেখে নেই যে ওনার কোনো কার্ডিয়াক কোনো সমস্যা, রেনাল কোনো সমস্যা বা অন্য কোনো কোমরবিডিটি আছে কিনা। সেটার বেসিসে আমরা ওনাদেরকে কিছু ব্যথার ওষুধ প্রেসক্রাইব করি। এর সাথে আরেকটা ওষুধ দেওয়া হয় যেটা আসলে যাদের বাত থাকে ওনারা আসলে খুবই পরিচিত এই ওষুধটার সাথে, সেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড বা কর্টিকোস্টেরয়েড জাতীয় ওষুধ। তার মধ্যে প্রেডনিসোলন ওষুধটা খুব প্রচলিত এবং বাজারে এগুলো বিভিন্ন নামে পাওয়া যায়। তো আমরা আসলে এই ওষুধটা রোগীদেরকে দেই। কেন দেই? কারণ আমাদের লক্ষ্য থাকে যত দ্রুত পারা যায় ওনাদের যে একটা প্রদাহ চলছে, গিরার মধ্যে যে প্রদাহটা চলছে, আমরা এই প্রদাহটাকে যাতে দ্রুত একটু কমিয়ে আনতে পারি। সে কারণেই আমরা কিন্তু হচ্ছে রোগীদের এই স্টেরয়েড জাতীয় ওষুধটা দিই, এবং স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়ার আগে আমাদের একটা ওষুধ। সুতরাং এই ওষুধগুলো হচ্ছে কর্নারস্টোন। সবচেয়ে কমনলি আমরা প্রেসক্রাইব করি মেথোট্রেক্স, তো মেথোট্রেক্সেট, যেটা মেথোট্রেক্স নামে পাওয়া যায় আর কি। তো মেইন ওষুধ হচ্ছে মেথোট্রেক্সেট, এর সাথে আমরা একটু প্রেডনিসোলন দেই। ওনার ব্যথার তীব্রতাটা কেমন আছে, কতগুলা গিরা আক্রান্ত হয়েছে, সবগুলো হিসাব করার পরে, এবং অনেক ক্ষেত্রে স্বল্প পরিসরের জন্য আমরা কিছু এনএসআইডি বা ব্যথার ওষুধ দিয়ে থাকি। তো সমস্যাটা হচ্ছে যে, যেটা প্রথমে বললাম, চিকিৎসার শুরুতেই কিন্তু তোমাকে বলেছিলাম যে আমি ওষুধের আগে প্রথমে বলেছি পেশেন্ট এডুকেশন। পেশেন্ট এডুকেশনটা কেন দরকারি বলি তোমাকে। রোগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখি, ওনারা এই সপ্তাহের ওষুধ যা দিচ্ছি, যেটা আসলে ওনার বাতের ওষুধ, বাতের ওষুধগুলোর সাথে আমরা এই ব্যথার ওষুধ আর স্টেরয়েড জাতীয় ওষুধটা আরেকটা কারণে দিয়ে থাকি। সেটা হচ্ছে এই বাতের ওষুধগুলো কাজ শুরু করতে ওদের কয়েক সপ্তাহ লেগে যায়। ধরো মিথোট্রেক্স যেটা আমি শুরু করব, মেথোড্রোজের কাজ শুরু করতে হয়তো 1.5 থেকে 2 মাস লেগে যাবে, এবং ওষুধের ডোজগুলো আমরা ক্রমান্বয়ে ধীরে 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 বাড়াই। তো রোগীরা যেটা করেন, ওনারা তো আসলে দ্রুত চান যে আমার ব্যথাটা উপশম হোক। তো ওনাদের যখন দেখা যায় যে ওই প্রেডনিসোলন আর হচ্ছে একটু ব্যথার ওষুধে ওনার ব্যথাগুলো কমে গেল, তখন ওনারা এই প্রেডনিসোলন জাতীয় ওষুধগুলো চালিয়ে যেতে থাকেন। এবং ওই যে বাতের যে আসল ওষুধটা, ওইটা দেখা যায় যে অনেক সময় বন্ধ হয়ে গেছে, ওনারা প্রেডনিসোলন খেয়ে যাচ্ছেন, এবং এই প্রেডনিসোলনের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ওনারা একটা সময় উপস্থিত হন। তো যে কারণে আমি চিকিৎসার প্রথমেই বলেছি যে পেশেন্ট এডুকেশনটা আসলে একজন চিকিৎসকের দিক থেকে খুবই ইম্পর্টেন্ট, যে রোগীকে প্রথমেই এই রোগটা সম্পর্কে তাকে এডুকেট করা, তাকে জানানো যে এগুলা এই জন্য আপনাকে এই ওষুধগুলো আমরা দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা যখন আমরা এই বাতের ওষুধগুলো চালাবো, বাতের ওষুধগুলো ওনাকে একটা লম্বা সময় খেয়ে যেতে হবে। আর ব্যথার ওষুধগুলো অনেক সময় আমরা অন ডিমান্ড, মানে হয়তো ফ্লেয়ার আপ হলো, হঠাৎ করে গিরার ব্যথা বেড়ে গেল, তখন হয়তো কিছুদিনের জন্য আমরা দিই। আর যেটা বলছিলা যে দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হবে কিনা, এই বাতের ওষুধগুলো হচ্ছে সাধারণত দীর্ঘমেয়াদেই খেতে হয়। তবে আমরা এই জন্য রোগীদেরকে নিয়মিত ফলো আপে আসতে বলি। সেটা প্রথম দিকে 1 মাস পর পর, এরপরে 3 মাস পর পর। তো ওই সময় আমরা দেখি যে ওনার রোগের অবস্থাটা কি রকম আছে, আমি যে ওষুধগুলো দিচ্ছি এটাতে ওনার রোগের তীব্রতা কেমন আছে। যদি দেখি যে একটা 3 থেকে মোটামুটি ওষুধে উনি 6 মাস, আমরা প্রতিবার একটা স্কোর করি ডিজিজের অ্যাক্টিভিটিটা কেমন, এটা কি হচ্ছে লো ডিজিজ অ্যাক্টিভিটিতে আছে। যদি লো ডিজিজ অ্যাক্টিভিটিতে থাকে তাহলে খুব ভালো। আমরা চাই হচ্ছে এই 6 মাস যদি উনি ওষুধের লো ডিজিজ অ্যাক্টিভিটি থাকেন, আমরা একটা সময় গিয়ে ওষুধের ডোজটা তখন কমিয়ে আনি। মেথোট্রেক্সের যে কথাই যদি বলি, এটা যে ডোজে উনি ভালো আছেন 6 মাস, 6 মাস পরে সেই ডোজটা আস্তে আস্তে সাবসিকুয়েন্ট ফলো আপে আস্তে আস্তে কমিয়ে আনা হয়। এবং অনেক রোগী দেখা যায় যে ওনারা ওষুধ ছাড়াও একটা দীর্ঘ সময় ভালো থাকে। এটা হলো হচ্ছে ব্যাপার যে আসলে ওষুধ ছাড়াও কিন্তু এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীরা ভালো থাকতে পারেন, কিন্তু মাথায় রাখতে হবে যে ওনারা নিয়মিত একটা ফলো আপের মধ্যে আছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা একসাথে অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি, যে আমার অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি একসাথে দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, একটা কিছু ভ্রান্ত ধারণা বা মানুষের মনের কিছু প্রশ্ন তারা যেটা করেন বা অনেকে করে থাকেন, যে এই যে অসুখটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা আসলে আমার আপনি যেটা বললেন যে বাতের যে ব্যাপারটা, যে আমার বংশের ছিল, আমার বাবার ছিল বা দাদার ছিল, এটা এখন তাদের পক্ষ থেকে আমার কাছে আসছে। অনেকের ধারণা, আবার অনেকের ধারণা যে বাতাসের সাথে এটার একটা সম্পর্ক আছে, যে বাতাস থাকলে তার ব্যথা বেশি হচ্ছে। আসলে কি আসলে মেডিকেল সায়েন্সে এরকম কোনো জাস্টিফিকেশন আছে কিনা, যে জেনেটিক্যাল কোনো সম্পর্ক আছে কিনা, কিংবা বাতাস বা আদার কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে এটা কানেক্টেড কিনা এই রোগটা? আহ ধন্যবাদ। আসলে খুব প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন করেছো। প্রথমত হলো যে এই রোগটি পরিবারে
সদস্য একজনের থাকলে অন্যদের হবেই কিনা। আমরা আসলে এই রিউমাটিক ডিজিজগুলো, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি কারো থাকে, আমরা ওনাদের প্রথম দিকে যখন সন্দেহ হয় আমরা জিজ্ঞেস করি যে পরিবারে আরো কারো এরকম সমস্যা আপনার আছে কিনা। এটা জিজ্ঞেস করার উদ্দেশ্যটা হচ্ছে যে যাদের পরিবারে এ ধরনের রোগগুলো রান করে, তো দেখা যায় যে একজনের থাকলে অন্যদের হওয়ার ঝুঁকিটা একটু বেশি থাকে, কিন্তু অন্য পরিবারে একজনের আছে বাকিদের যে হবেই ব্যাপারটা এমনটা নয়। তো পরিবারে থাকলে অন্যদের ঝুঁকিতে থাকবেন, কিন্তু অন্যরা যে এটাতে একদম নিশ্চিতভাবেই ওনাদের হবেই বা ওনারা এটার জন্য আগাম কোনো প্রিকশন নেবেন, সতর্কতা নেবেন, এরকম কোনো কিছু না। দ্বিতীয় কথা হলো যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের শুরুতে আমার এটা বলা উচিত ছিল যে আসলে কেন রোগটা হয়। আমি শুরুতে একটু বলেছিলাম যে ইমিউন সিস্টেমের এখানে একটা বড় অবদান রয়েছে। তো আসলে ইমিউন সিস্টেমটা কি করে, একটা দেশের কি থাকে, ওনার একটা দেশের হচ্ছে পুলিশ আর্মি এরা থাকে হচ্ছে প্রতিরোধ ব্যবস্থার জন্য, যে বাইরে থেকে কোনো শত্রু আসলে তাকে আহ, ধরে ফেলা, ক্যাপচার করে তাকে মেরে ফেলা হয়, দেশে আবার ফেরত পাঠানো বা বিচার করা, বা দেশের মধ্যে যারা এরকম চোর ডাকাত থাকে তাদের ধরা। তো আমাদের ইমিউন সিস্টেমটা তৈরি এমন ভাবে যে ইমিউন সিস্টেম ও কি করে, আমাদের শরীরে কোনো রোগ জীবাণু ঢুকলে ওটাকে চেনে যে এটা রোগ জীবাণু বাইরে থেকে এসছে, একে আমার ধরতে হবে, একে যে কোনো ভাবে নিউট্রালাইজ করতে হবে, শরীর থেকে বের করতে হবে। এখন এই ইমিউন সিস্টেমের একটা ডিসরেগুলেশন হয়, মানে ইমিউন সিস্টেমটা তখন ও ভাবে কি যে আহ, যে শরীরের ভালো যে কোষটা বা অঙ্গটা, ও ভাবে যে এ তো বোধহয় হচ্ছে বাইরে থেকে এসছে, এ তো ফরেন। তখন ও ওর বিরুদ্ধে হচ্ছে একটু এই ব্যবস্থা নেয়। এই ব্যবস্থা নিতে গিয়ে যেটা হয় যে আমাদের গিরাগুলো আক্রান্ত হচ্ছে, আমাদের চোখ আক্রান্ত হচ্ছে, ফুসফুস আক্রান্ত হচ্ছে। এখন এই এই ধরনের ডিসরেগুলেশনটা কাদের হবে এটা আসলে বলা মুশকিল। এটা অনেকের বলা হয় যে জেনেটিক আগে থেকে ধরুন কোনো সমস্যা থাকলে তাদের হতে পারে, জেনেটিক একটা ব্যাপার থাকতে পারে। আবার থাকতে পারে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে যারা স্মোকার, তারা একটু ঝুঁকিতে থাকে, কারণ এই স্মোকিং এর ফলে শরীরের বিভিন্ন প্রোটিন যে থাকে সেগুলোর এক ধরনের আহ, যে প্রসেস, সেই প্রসেসিং এর একটু ঝামেলা হওয়ার কারণে আলটিমেটলি দেখা যায় যে এই অটো অ্যান্টিবডি গুলো তৈরি হয়। তো বাতাস জাতীয় কোনো জিনিসের সাথে আসলে এটার সম্পর্ক নাই। তো এইটা আসলে হচ্ছে যে কারা আক্রান্ত হবেন আগে থেকে এবং কেন মহিলারাই বেশি করে আক্রান্ত হচ্ছেন, এগুলো হচ্ছে যে অন্য কোনো ভাবে যে বাতাস বা এই জাতীয় কোনো কিছুর সাথে এটা সম্পর্ক নাই। তো এটা জেনেটিক ব্যাপারও যেমন জড়িত থাকে, এনভায়রনমেন্টাল বা পরিবেশগত ব্যাপার, যেমন যেটা বললাম যে স্মোকিং একটা কারণ, সেগুলো আমাদের শরীরের বিভিন্ন ধরনের মানে হচ্ছে সুষম খাবার খাওয়া, আহ, নিয়মিত কিছু হাঁটা হাঁটা চলা বা ব্যায়াম কিছু করা। আর আসলে দীর্ঘমেয়াদে রক্ষা পেতে চাইলে ওই ওষুধগুলো ঠিক মতো চালানো, এবং যে ওষুধে হচ্ছে ওনার এই রোগটা নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেটা বলি যে ওনার যে প্রদাহ চলছে প্রদাহটা কমে আসবে, সেই ওষুধটা হচ্ছে, সেই ওষুধটা উনি দীর্ঘমেয়াদে চালাবেন, এবং আহ, বিশেষজ্ঞ চিকিৎসক যেভাবে এটাকে কমাবেন বা বাড়াবেন সেটা হচ্ছে ফলো করা। এটার মাধ্যমে উনি যখন রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, তখন উনি বিভিন্ন ধরনের, প্রথম দিকে যে বলেছিলাম যে অনেক ডিফর্মিটি বা আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে, এগুলো থেকে উনি বেঁচে থাকবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের মেইন ডিসকাশন শেষ, আমরা বেশ কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে দুজন ডক্টর জয়েন করেছেন এবং আমাদের এখানে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে কয়েকজন জয়েন করেছেন। তো আমি একটু ডক্টর অনাইদের কাছে যাব। স্যার, আপনি জানেন যে সুখী গ্রামীণ হেলথ লিমিটেড আমরা টেলি হেলথের মাধ্যমে 24/7 গ্রামের প্রত্যন্ত মানুষদেরকেও আমরা কানেক্ট করে থাকি এবং 24/7 আমরা আমাদের এমবিবি চিকিৎসকদের মাধ্যমে তাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তেমনি আমাদের একজন সুখী ডক্টর ডক্টর অনাইজা জয়েন করেছেন। তো ডক্টর অনাইজা, আপনি ডক্টর সাদিক স্যারকে কি কোনো প্রশ্ন করতে চান বা আপনার কোনো জানার আছে কিনা? জি, আসসালামু আলাইকুম স্যার। আমি ডক্টর অনাইজা, গ্রামীণ হেলথ ওয়ালাইকুম থেকে আসসালাম। আছি অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান। স্যার, আমার আপনার কাছে একটু কয়েকটা বিষয় সম্পর্কে একটু জানার ছিল। যে আমরা যেহেতু টেলিমেডিসিনের মাধ্যমে এখানে চিকিৎসা দিয়ে থাকি, আর আমাদের বেশিরভাগ পেশেন্টই হয় একেবারে রুট লেভেলের পেশেন্ট, যারা আসলে সরাসরি ডক্টরের কাছে যাওয়া বা স্পেশালাইজড ডক্টর কেয়ারটা তাদের জন্য নিয়ার টু ইম্পসিবল লেভেলে থাকে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা সেই ক্ষেত্রে যে একটা অ্যাডভান্স লেভেলে যে আমাদের কাছে আসছে, যখন তাদের কাছে ব্যথাটা বা কষ্টটা অনেক বেশি অসহনীয় হয়ে যাচ্ছে,
তো এই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় পেশেন্টদের আকাঙ্ক্ষা থাকে কত আর্লি তারা এই কষ্টটা থেকে মুক্তি পাবে, কিংবা কত আর্লি তাদেরকে একটা পজিটিভ ফিডব্যাক আমি দিতে পারবো। তো রেমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেহেতু আমরা জানি ড্রাগস আমরা যখন অ্যাডভাইস করি সেক্ষেত্রেও আমার অনেক কিছু মাথায় রেখে অ্যাডভাইস করতে হয়, কিংবা আমার ইনভেস্টিগেশন যেগুলো আছে সেগুলোও তাদের কাছে অনেক বেশি কস্ট ইফেক্টিভ, কিংবা তাদের জন্য অতটা ইজিলি অ্যাভেলেবলও থাকে না। এই ক্ষেত্রে আমরা পেশেন্টদের আর্লি স্যাটিসফ্যাকশনের জন্য এবং পরবর্তীতে তারা যেন ফলো আপে আগ্রহী হয়, কারণ দেখা যায় যে অনেক সময় পেশেন্টরা সহজে ফলো আপে আসতেও চায় না, তো তারা যেন ফলো আপে আগ্রহী হয়, এই বিষয়গুলো মাথায় রেখে আমরা আমাদের প্রাইমারি ট্রিটমেন্টটা কি হওয়া উচিত, যে আমি আর্লি পেশেন্টকে স্যাটিসফাইড করতে এবং তাকে কিছুটা রিলিফ দিতে এবং আরেকটু ইন্সপায়ার করতে, যে আমি কিভাবে পরবর্তী পদক্ষেপে সে আমার সাথে কমিউনিকেটেড থাকবে বা কানেক্টেড থাকবে, এখানে আমরা কি করতে পারি? ধন্যবাদ ডক্টর ওনাইজা। আহ, আসলে এটা খুব চ্যালেঞ্জিং, প্রথম কথা। একদম রুট লেভেলের যে সমস্ত রোগী যারা এ ধরনের বাতে ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে আসলে খুব ব্যথা কমানোর জন্য আমরা যেটা করতে পারি, প্রথমত আসলে রোগীদের জানানো যে রোগটা আসলে এটা হতে পারে। কারণ রুট লেভেলের রোগীদের টেলিমেডিসিনে হয়তো আপনি ইনভেস্টিগেশন করতে পারছেন না, বা রোগীর উপসর্গ শুনে আপনার কাছে মনে হচ্ছে যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে প্রাথমিকভাবে আপনারা ব্যথানাশক ওষুধ কিছু দিতে পারেন, সেট যেগুলো, সে ধরনের কিছু ওষুধ আপনি দিতে পারেন। কিন্তু একই সাথে রোগীদের আসলে জানানো যে এই ওষুধটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদে খেলে কিছু ঝুঁকি আছে, তার জন্য আসলে কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষার দরকার হতে পারে। তো এগুলো করে নিতে পারলে, ওনার যদি অ্যাক্সেস থাকে, তো সেটা যেন করে নেওয়া হয়। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে একদম অনেক সময় একান্তই পারছি না, যে প্রচন্ড ব্যথা, আমাকে কিছু দিতেই হবে, তখন বাধ্য হয়ে আসলে আমাদেরকে এনএসআইডি জাতীয় ওষুধ আসলে দিতেই হয়। তো সেক্ষেত্রে যেগুলো রেনাল ফ্রেন্ডলি এনএসআইডি আছে, সেগুলো একটু শর্ট ডিউরেশন মিনস আপনি 10 থেকে 14 দিন, মানে নট মোর দ্যান 2 উইকস, এরকম একটা রেজিমেন্ট তাদেরকে আপনি অফার করলেন। কিন্তু এটা যদি আপনার কাছে মনে হয় যে এটা ডেফিনেটলি যে উপসর্গগুলো একদম আরের মতো, তাহলে সেসব ক্ষেত্রে আসলে রোগীদেরকে আপনাকে মোবিলাইজ করা ছাড়া এটার আসলে ভিন্ন কোনো পন্থা এই মুহূর্তে নাই। আর ওনারা যদি আরো সেফ সাইডে থাকতে চান, ওনারা প্যারাসিটামল জাতীয় ওষুধও খেতে পারেন। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে এটা ডেফিনেটলি একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের দিকে যাচ্ছে, তাহলে এই রোগীগুলোকে অবশ্যই খুব দ্রুত নিকটস্থ যে কোনো একজন অন্তত এমবিবিএস ডাক্তারের যদি উনি সাপোর্ট পেতে পারেন, সেটাও আসলে করা উচিত। আর এই টেলিমেডিসিনে তো ওনারা নিশ্চয়ই ভিডিওতেও বোধহয় আপনাদের সাথে কানেক্ট থাকেন। জি জি, ভিডিওতে এসব স্যার ক্ষেত্রে কানেক্টেড। হ্যাঁ, যে গিরাগুলোর কথা বলেছিলাম, যে কোন কোন গিরা আপনি তো নিশ্চয়ই তখন দেখতে হুম হুম। পারবেন, বা ওখানে যারা থাকে একটু বললেন যে আপনি একটু টিপ দেন, এখানে ব্যথা লাগে কিনা, এগুলো ফুলে যায় কিনা। তো এগুলো দেখার পর যদি মনে হয় যে একদম টিপিক্যাল রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো উপসর্গ মনে হচ্ছে, সেক্ষেত্রে খুব দ্রুতই একজন অন্তত এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হতে বলা, আর একটু শর্ট টার্মের জন্য, রিলিভের জন্য আপনি একটু রেনাল ফ্রেন্ডলি, কার্ডিয়াক ফ্রেন্ডলি যে এনএসআইডি আছে সেগুলো একটু শর্ট টার্মে প্রেসক্রাইব করেন। কিন্তু জোর দিতে হবে যাতে ওনারা খুব দ্রুত একজন বিশেষজ্ঞকে দেখান। এইটা হচ্ছে আমার সাজেশন। যদিও আসলে হয়তো একেবারে এমন রুট লেভেলে হয়তো আপনারা রুগী পান যাদের আসলে এইদিকে আসার, ওই ধরনের করার সম্ভাবনা খুব কম, জি, বাট স্টিল যতটুকু সম্ভব আর কি। এখন তো আসলে অনেক রুট লেভেলেও কিছু না কিছু ফ্যাসিলিটিস যাচ্ছে, আমার মনে হয় যে সেটা অন্তত একটু অ্যাভেল যাতে ওরা করতে পারেন, এটার জন্য ওনাদেরকে একটু ইন্সপায়ার করা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের রুট লেভেল থেকে একজন আসছেন, রবিউল আলম। রবিউল আলম, আপনি কি আপনার কোনো প্রশ্ন বা কোনো কিছু শেয়ার করতে চান আমাদের ডক্টর সাদিকের কাছে?
আচ্ছা, উনি মনে হয় একটু ইন্টারনেটেড ডিসকানেক্টেড হয়ে গেছে। স্যার, আমরা আমাদের আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আজকের এই আলোচনার মাধ্যমে রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে অনেক কিছু জানলাম, আমরা অনেক কিছু শেখার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, এবং আমাদের এই ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তী সময় যারা এটাকে দেখবেন তারা অবশ্যই জানবেন যে আসলে কিভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে কখন আমরা চিকিৎসকের কাছে যাব, কোন কোন উপসর্গগুলো দেখা দিলে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগীদেরকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে, এবং কেন রিউমাটয়েড আর্থ্রাইটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর্লি ডায়াগনোসিস করা, আর্লি ইনভেস্টিগেশন করা এবং আর্লি ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা। কারণ এটা আসলে একটা কমপ্লিকেশন হয়ে গেলে এটা থেকে আসলে ব্যাকআপ করা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে রোগীদের জন্য। তো অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদিক স্যার, আপনার এখানে আজকে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি। স্যার, আপনি সর্বশেষ আপনার কোনো স্টেটমেন্ট আমাদেরকে বলবেন কিনা, যে একজন রোগী হিসাবে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসের একজন পেশেন্ট হিসেবে তাদের করণীয় তো আপনি অলরেডি বলেছেন, এবং জাস্ট এতটুকু একটু গণসচেতনতা বা জনসচেতনতা, যেটা আপনি বারবার বলছিলেন যে হেলথ এডুকেশনের পার্টটা, তো এটিকে আসলে কিভাবে জনসাধারণের মাধ্যমে জানানো যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বাট আর্লি ডায়াগনোসিসটা না করলে আবার ভয়েরও সম্ভাবনা আছে। এ ব্যাপারে একটু বলে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি স্যার। হ্যাঁ, ধন্যবাদ আলামিন। আহ, তোমার টিমকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমি আসলে খুব হ্যাপি যে এই মেসেজটা অন্তত কিছু দর্শকের কাছে যাবে যারা আসলে রুট লেভেলে থাকেন। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস যে বাতটা নিয়ে আমরা তখন কথা বললাম, এই রোগের সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে আমরা ভয়ে থাকি, যে একজন রোগী রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগে উনি একটা সময় অকর্মণ্য হয়ে যাচ্ছেন, ওনার হাতের গিরাগুলো বেঁকে যাচ্ছে, উনি যে কাজ করে খেতেন সেটা উনি করতে পারছেন না। একটা সময় উনি নিজের কাছে তো বটেই, নিজের পরিবার, সমাজ এবং জাতির জন্য একটা বোঝা হয়ে যান। তো সুখের খবর হচ্ছে যে আসলে আগে যেরকম এ ধরনের অনেক ডিফর্মিটি হতো, সেটা এখন অনেকাংশে কমে এসেছে। এটা খুব সুখের খবর। এর কারণ হচ্ছে যে রোগীরা কিছুটা সচেতন হয়েছেন। এরপরও কিন্তু অনেক রোগী এ ধরনের বিভিন্ন ডিফর্মিটি নিয়ে অনেক সময় আমাদের কাছে আসেন, এবং সেটা আসলে আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয়। তো আমরা যেটা চাই, রোগীরা নিজেদের রোগটা সম্পর্কে জানুক, এবং যে উপসর্গগুলো বললাম, যে আমাদের হাতের ছোট গিরাগুলো বা যে কোনো গিরার ব্যথা যদি দেখা যায় যে 6 সপ্তাহ 1.5 মাসের বেশি সময় ধরে থাকছে, এবং সকালবেলা হাতগুলো বা আমার শরীরে একটি আড়ষ্ট ভাব থাকছে যেটা কাটিয়ে উঠতে 1 ঘন্টা বা তার বেশি সময় লেগে যাচ্ছে, তো এ ধরনের যদি কোনো উপসর্গ হয় তাহলে আসলে দেরি না করে খুব দ্রুতই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কাউন্সিল করা জরুরি। এবং সুখের কথা হলো যে এই বাত নিয়ে এখন অনেক বেশি কাজ হচ্ছে, এবং অনেক ভালো ভালো ওষুধ এই বাতের চিকিৎসার জন্য আছে, যার কারণেই আসলে বিগত সময়ের চেয়ে ইদানিং কালে আমরা এই রোগের বিভিন্ন ধরনের তীব্রতা কিছুটা হলেও কম পাই। এরপরেও যেগুলো পাই তার একটা কারণ অনেক সময় হয়ে থাকে, সেটা হচ্ছে যে রোগীদের নির্দিষ্ট সময়ে যে ফলো আপে চিকিৎসকের কাছে আসার কথা, এই অংশটা হচ্ছে বাদ পড়ে যায় বিভিন্ন কারণে, সেটা আর্থিক কারণ বা বিভিন্ন পারিবারিক কারণে। রোগীরা দেখা যায় যে ভালো আছেন, ব্যথা কমে গিয়েছে, ওনারা আর চিকিৎসকের কাছে নির্দিষ্ট সময়ে ফলো আপে আসেন না। তো এমন সময় হয়তো আসেন যখন দেখা যায় যে কোনো না কোনো একটা কমপ্লিকেশন, এই রোগ থেকে কোনো একটা জটিলতা তৈরি হয়েছে। তো রোগীদের প্রতি আমার আহ্বান, আপনারা নিজের রোগটাকে জানবেন, এবং যারা এই রোগে ভুগছেন তারা নির্দিষ্ট সময় মতো চিকিৎসকের পরামর্শে থাকবেন, এবং আশা করা যায় এতেই আপনারা একদম সুস্থ মানুষের মতো, প্রায় সুস্থ মানুষের মতোই আপনারা জীবনযাপন করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ গ্রামীণ হেলথ লিমিটেড এবং সুখীর পক্ষ থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করি যারা রোগীরা আছেন বা সাধারণ মানুষ আছেন তারা বুঝতে পেরেছেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে ভয়ের কোনো কারণ নয়, বরং ঠিক সময়ে ডায়াগনোসিস এবং ঠিক সময়ে ট্রিটমেন্ট পেলেই রিউমাটয়েড আর্থ্রাইটিস ভালো হয়। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুধী মণ্ডলী যারা আজকের অনুষ্ঠান দেখছেন। আপনারা সবাই জানেন আমার ডাক্তার সুখী নিবেদিত একটি প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রতি সপ্তাহে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আসি এবং আমরা আলোচনা করি একটি স্পেশাল টপিক, যেটি আসলে জনসাধারণের কাছে ইনফরমেশনটা পৌঁছানো খুবই জরুরি। আমার ডাক্তারের আজকের পর্বতে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন ডক্টর সাদেকুল ইসলাম সাদিক স্যার। সাদিক স্যারের মাধ্যমে আমরা যেমন জানতে পেরেছি কিভাবে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব, আমরা এর পরের সোমবার অর্থাৎ প্রত্যেক সপ্তাহে সোমবার জানার চেষ্টা করব বিভিন্ন রোগ সম্পর্কে, যেখান থেকে আসলে আমরা পরিত্রাণ পেতে পারি বা মুক্তি পেতে পারি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ডাক্তারের সাথে থাকবেন, সুখী এবং গ্রামীণ হেলথ লিমিটেডের সঙ্গে থাকবেন, এবং আমি আলামিন বিদায় নিচ্ছি আপনাদের পক্ষ থেকে। শুভরাত্রি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।